তুই এত মুটি কেন রে আরশি? গেল তো এবারের বিয়েটাও ভেঙে একটু কম করে খেতে পারিস না? পুরুষালী গম্ভীর কণ্ঠের তিরস্কার কর্ণগহ্বরে প্রবেশ করতে মাথা নিচু করে নিল আরশি। হাত মুঠো করে হজম করলো বাক্যটি। সামনে থাকা যুবকটি তো ভুল কিছু বলেনি, সে তো আসলেই মোটা। পুনরায় কানে আসলো সেই একই গম্ভীর কণ্ঠস্বর, জোকারের কত এই সব পরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে চেঞ্জ করে আয়। এবার কিছুটা কষ্ট পেল আরশি। সামনে দাঁড়ানো ছেলেটা এদিকে যেমন তার চাচাতো ভাই, অন্যদিকে তেমন তার বেস্ট ফ্রেন্ডও। কিন্তু বেস্ট ফ্রেন্ডের থেকে এমন কথা কেই বা আশা করে? সেও করে না, তবে তাকে শুনতে হয়। এমন কত কটু বাক্য সে হজম করেছে তার ইয়াত্তা নেই। মাথা নিচু করে দীর্ঘশ্বাস পেল আরশি। পরক্ষণেই ধীরে সুস্থে পা বাড়িয়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। তার যাওয়ার পানে তাকিয়া রইল একজোড়া চোখ, দৃষ্টি সম্পূর্ণ স্থির চলে যেতে থাকা মেয়েটার দিকে। হুট করে কপাল কুঁচকে যায় মানুষটার। তারপর বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে চক্ষুদ্বয় ফিরিয়ে নিল। বিকেলের স্নিগ্ধ বাতাস ছড়িয়ে পড়ছে পুরো কক্ষ জুড়ে। ছোট্ট একটি ছিমছাম কক্ষ, নেই কোনো আধুনিকতায় মোড়ানো ভারী আসবাবপত্র, তবু মালিকের পরিপাটিভাবে সাজানোতেই যেন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। গোসল সেরে বেরিয়ে আসে আরশি। সারাদিনের ক্লান্তি শেষে এখন যেন একটু ভালো লাগছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছোট বারান্দার দিকে। সূর্যের নরম রোশনি এসে আরশের উজ্জ্বল ফর্সা গোলগাল মুখ শ্রী ছুঁয়ে চলেছে অনবরত। বাইরের দিকে তাকিয়েই চিন্তায় মগ্ন হলো সে। বাবার কল পেয়েই গতকাল ঢাকা থেকে ছুটে এসেছিল আরশি। এখন জানতো না হুট করে আসতে বলার কারণ, তবে আজ সকালে যখন নিধি এসে পাত্রপক্ষের আসার কথা জানালো, তখন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। তখন থেকেই জানতো তাকে রিজেক্ট করা হবে। জানবে না ভাই কেন? তার মতো মোটা মেয়েকে কে বা চাবে বাড়ির বউ করতে? এই নিয়ে মোট 9 জন পাত্রপক্ষের কাছ থেকে রিজেক্ট হয়েছে আরশি। নিজের জন্য বড্ড মায়া হয় তার, আবার একদিক দিয়ে আনন্দও লাগে নিজের ভালোবাসার মানুষকে হারাতে হবে না ভেবে। আরশির ভাবনায় হুট করে কিছু আসতেই একজনের উদ্দেশ্য ফোন লাগালো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে এলো একজন পুরুষের কণ্ঠ। বলো শুনছি। পুরুষটির কণ্ঠস্বরেই যেন প্রাণ জুড়িয়ে গেল আরশির। মৃদু স্বরে বলে উঠল, আজকেও পাত্রপক্ষ ফিরে গিয়েছে। এটা আর নতুন কি জানা কথা? ফিরে যেতুই। কথাটুকু শুনে চুপ মেরে গেল আরশি। মনের সুপ্ত কোণে লুকিয়ে থাকা কষ্টগুলোকে গিলে ফেলল মুহূর্তে। দৃষ্টি বাইরের দিকে নিবদ্ধ করে বলে উঠল, আমায় কবে বিয়ে করবেন নোমান? এ কি পেশাল আর কত করবে? চাকরিও তো একটা ব্যাপার আছে নাকি? বলিনি চাকরি পেয়ে নেই আগে? তাহলে বারবার এই কথার মানে কি? তীব্র ধমকে আরশি কিছুটা থম মেরে দাঁড়িয়ে রইল। আরশির অতি সন্তর্পণে ঢোক গিলল। মন খারাপ হলে বুঝতে দিল না, শান্ত স্বরে বলে উঠল, রেগে যাচ্ছ কেন নোমান? জানোই তো বাসা থেকে কিভাবে চাপ দেওয়া হয়। আর ছোট মা তো উঠতে বসতে খোটা দেয় সব কিছু নিয়ে। তখন পাত্রপক্ষের সামনে কিছু না বললেও এখন গেলে বলবে, তাই তোমাকে জিজ্ঞেস করি। তুমি প্লিজ রাগ করো না। অপাশের মানুষটা পুনরায় রাগান্বিত কণ্ঠে বলে উঠল, চাপ কি শুধু তোমার? আমার নেই? পরিবার চালানোর জন্য আরও চাকরির প্রয়োজন। সারাদিন তোমার বিয়ে নিয়ে ভাবলে হবে না, নিজের পরিবারের কথাও আমার ভাবতে হবে। শুধু শুধু বিয়ের পেশাল করবে না। বিরক্ত ধরে যাচ্ছে আমার। মুখের ওপর ফোনটা কেটে দিল নোমান। কান থেকে ফোন নামিয়ে এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল আরশি। হুট করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে। সেদিকে তাকিয়ে আনমনেই তাচ্ছিল্য করে বলে উঠল, কি রাজকপাল নিয়ে জন্মেছিস রে আরশি? ড্রয়িং রুমে বসে গম্ভীর মুখে বসে আছে মিসেস দিনা হায়দার। মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছেন তিনি। বীজ সন্ত্রস্ত মনে ধীর পায়ে নেমে এলো আরশি।
ছোট মাকে দেখে যেন ভয়টা কিছুটা বৃদ্ধি পেল। যদিও পাত্রপক্ষের থেকে রিজেক্ট হওয়ার পিছনে তার হাত না থাকলেও এখন তাকেই কথা শুনতে হবে। তাকে দেখা মাত্রই বাবা শফিকুল হায়দার ড্রয়িং রুম ত্যাগ করলো। এমনিতেই তার ছায়া দেখলেই যেন তার বাবার চোখে বিরক্তি ফুটে ওঠে। মুহূর্তের বুকে পাথর সমান ওজন অনুভব করলো আরশি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দিনা হায়দারের দৃষ্টি পড়ল তার উপর। মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। চিল্লিয়ে বলে উঠল, এসেছে মুখ পুরি। নিজের মাকে খেয়ে শান্তি হয়নি এখন। আমার রক্ত খেতে পড়ে আছে। বলি কম করে খেতে পারিস না? এত মোটা হচ্ছিস দিন দিন। পাত্রপক্ষ তো এমনিই চলে যাবে। আরশি মাথা নিচু করে ফেললো। ব্যথায় বিষিয়ে আছে মন। মাকে নিয়ে বলাই চিৎকার করে কান্না করার ইচ্ছা হলো। মায়ের খুনি হিসেবে আজও বাবা তাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়। এতেই নিজের শ্বাস নিজেই বন্ধ করে মরে যাওয়ার অদম্য ইচ্ছে জাগ্রত হয় তার মাঝে। হুট করে চুলের তীব্র ব্যথা অনুভব হতেই চোখ মুখ খিসে ফেললো। কণ্ঠনালী গড়িয়ে তীব্র বেরিয়ে এলো আর্তনাদ। ছোট মা, আমার লাগছে। লাগার জন্যই তো দিয়েছি। কতকাল বাপের হোটেলে বসে খাবি আর ফুলে ডোল হবি। বাড়ি থেকে বিদায় হচ্ছিস না কেন? আয়রারও যে বিয়ের বয়স হয়ে এসেছে দেখেছিস। তোর খাওয়া দাওয়া এখন থেকে বন্ধ। দেখি এবার কিভাবে এমন মোটা হয়েছিস তুই। জামা খামচে ধরল আরশি। ছোট মার প্রত্যেকটা কথা তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সেই সাথে মাথার তীব্র যন্ত্রণায় নিঃশ্বাস আটকে আসতে চাইছে। আর সহ্য করতে না পেরে দিনা হায়দারের হাতটা আরশি আগড়ে ধরল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে মিনতির সুরে বলে উঠল, আমার সত্যি খুব লাগছে মা। আল্লাহ আমাকে এমন বানিয়ে দিচ্ছে, এতে তো আমার হাত নেই বলো। প্লিজ ছেড়ে দাও। হাত ধরায় তেতে উঠলেন দিনা হায়দার রাগান্বিত স্বরে বলে উঠল, আমার হাত ধরিস তুই? তোর সাহস তো কম না। আজই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। নিজের কথাটুকু শেষ করেই আরশির চুলের মুঠি ধরে রান্নাঘরে টানতে টানতে নিয়ে গেল। চুলা জ্বালিয়ে খুন্তিটা চুলার উপর রাখতেই ভয়ে শিউরে উঠল আরশি। সমস্ত শরীরে কম্পন ছড়িয়ে পড়ল ভয়ে। ভয়ার্ত স্বরে বলে উঠল, আর এমন হবে না মা। এবারের মতো ছেড়ে দিও। এমনটা করো না। তোমার পায়ে ধরে মাপ চাইছি ছোট মা। এমনটা করো না প্লিজ। চুপ করো মুখ পুরি। আজ যদি তোকে শিক্ষা না দেই তাহলে আর কখনো মানুষ হবি না তুই। গরম খুন্তিটা হাতে তুলে নিল দিনা হায়দার। খুন্তির লালচে আগুনে তাপ দেখে আরশির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের পানি অনবরত গড়িয়ে পড়ছে। দুহাত জোর করে কাঁপা কণ্ঠে মিনতি করলেও মন গড়ল না দিনার। গরম খুন্তিটা আরশির হাতে চেপে ধরলেন তিনি। তীব্র চিৎকারে কেঁপে উঠল পুরো রান্নাঘর। যন্ত্রণায় ছটফট করে উঠল আরশি। হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিলেও ততক্ষণে লালচে দাগ পড়ে গেছে ত্বকে। যন্ত্রণায় ছটফট করতে করতে মেঝেতে বসে পড়ল আরশি। চোখ দিয়ে অনবরত ঝরতে লাগলো অশ্রুধারা। শরীরটা কাঁপছে অবিরাম। আরশির চিৎকারে রান্নাঘরে ছুটে এলো সিতারা হায়দার। আরশির হাতের অবস্থা দেখে আঁতকে উঠলেন তিনি। তড়িঘড়ি করে আরশির হাত পানিতে চুবিয়ে দিল। জাজের সহিত বলে উঠল, কী সব করছিস ছোট? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? ইস, হাতটার কি করেছিস? ওর হয়ে কথা বলতে এসো না আপা। 23 বছর চলছে, এখনো বিয়ে হচ্ছে না। ও ভুলে গেছে ওর যে একটা ছোট বোনও আছে। তারও তো কিছুদিন পর বিয়ে দিতে হবে। দিন দিন খেয়ে খেয়ে শুধু হাতির মতো হচ্ছে। দিনার কথায় বিস্মিত হলো সিতারা হায়দার। কিছুটা অবাক হয়ে বলে উঠল, এগুলো কেমন কথা বলছিস দিনা? আর আরশি কোথায় এত মোটা? ওর থেকে আরও মোটা মেয়ে আছে যারা বিয়ে করে সংসার করছে। আল্লাহ হুকুম হলে আমাদের আরশিরও বিয়ে হবে, আরও সুখী হবে দেখে নিস। আরশি ফুপিয়েই চলেছে। হাতের তীব্র যন্ত্রণায় কথা বলতে পারছে না। দিনা হায়দার মুখ ভ্যাংসালো। পরক্ষণে গমগমে কণ্ঠে বলে উঠল, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা বন্ধ করো আপা। নিজে ঘাড়ে পড়লে বুঝতে যত সব। কথাটুকু বলে রান্নাঘর প্রস্থান করলো দিনা হায়দার। সিতারা হায়দার দীর্ঘশ্বাস ফেলল। দৃষ্টি নিক্ষেপ করলো সামনে থাকা কন্দরত মেয়েটার পানে। কি সুন্দর দেখতে মেয়েটা। গোলগাল মুখ স্মৃতি যেন অজস্র মায়ায় সরাসরি। এই মেয়ের গায়ে তো ফুলের টোকা দিলেও ভয় হয়। সেখানে দিনা কি করে এত অমানবিক
আচরণ করে মেয়েটার সাথে। ব্যথার তাড়নায় কেঁদে চলেছে মেয়েটা। সিতারা বেগম এগিয়ে গেলেন। আরশির চামড়ার দগদগে গাটা দেখে মুখ পাংশুটে হয়ে গেল। আখি দয় ভিজে উঠল সামান্য। ম্লান কণ্ঠে বলে উঠল, দেখি উঠ, চল এক্ষুনি ডাক্তারের কাছে যাব। দরকার নেই বড় মা, আমাকে একটু ওষুধ লাগিয়ে দিও শুধু। সিতারা হায়দারের মায়া হলো। কথা না বাড়িয়ে আরশিকে ধরে নিয়ে গেল ড্রয়িং রুমে। সোফায় বসিয়ে আরশিকে বসিয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। বুকে হাত চেপে নীরবে কান্না করে চলেছে আরশি। আখিদয় ঝাপসা হয়ে আছে অশ্রুতে। বারবার মনে পড়ছে কিছুক্ষণ আগের দৃশ্যটা। কান্নার তরে শরীরের কম্পন অনুভব হচ্ছে। কিছুক্ষণ পর পর শরীরটা কেঁপে উঠছে। আনমনে বিড়বিড় করে বলে উঠল, দেখেছো আম্মু, তোমার আরশি কতটা ভালো আছে। কেন একা রেখে গেলে আমাকে? কেন সাথে নিয়ে গেলে না? আমি বড্ড ক্লান্ত জানো। আব্বু আমাকে ভালোবাসে না, শুধু আয়রাকে ভালোবাসে। কথাগুলো বলতে যে আরশির গালগুলো অশ্রুতে ভিজে গেল। মাথাটা নিচু করে বসে রইল কিছুক্ষণ, নিজের দগদগে হাতে তাকিয়ে। হঠাৎই কেমন তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল উষ্ঠেয় কণ্ঠে। মনে মনে বলল, আমার জন্ম নেওয়াটাই বোধহয় বলছিল। পুনরায় মৃদুভাবে ফুঁপিয়ে উঠল মেয়েটা। দোতলার করিডরের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে একজন। একজোড়া তীক্ষ্ণ গভীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে নিচে বসে থাকা আরশির দিকে। পুরো ঘটনাটা সে শুরু থেকেই দেখেছে। সবটা মানে সবটা। হাত মুঠো বন্ধ করে দাঁড়িয়ে রইল মানুষটা। হুট করে সোয়াল শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ড্রামাবাজ। চুপি সারে গুটি গুটি পায়ে ছাদে উঠে এলো আরশি। মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিতে পিঠ জুড়ে থাকা ঘন কালো চুল বেরিয়ে এলো। একবার তাকালো হাতটার দিকে। হাতটার অবস্থা খারাপ। জ্বলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফর্সা মুখ, বিবর চোখ, নাক কান্নার দরুন ফুলে ফেঁপে আছে। ছাদের কিনারায় এগিয়ে যায় আরশি। ওনার এক কোণা ছাদে মেঝেতে স্পর্শ করছে, সেদিকে খেয়াল নেই তার। একদম কিনারা গিয়ে হাঁটুতে মাথা দিয়ে বসে পড়ল। স্বচ্ছ আকাশে তারারা ঝলমল করে জ্বলে চলেছে। কি অপরূপ দৃশ্য! খুব করে মুগ্ধ হলো আরশি। হুট করে নজর আটকালো একটা তারাতে, যার আশেপাশে আর কোনো তারা নেই। একদম একা, ঠিক তারই মতো। আরশি ছোট থেকেই সৎ মায়ের মার খেয়ে বড় হয়েছে। পরিস্থিতির কারণে চাইলেও সাহসী হয়ে উঠতে পারেনি। উল্টো হয়েছে ভীতু, যে কিনা ছোট মায়ের মার খাওয়ার ভয়ে সব সময় আড়ষ্ট হয়ে থাকে। কত আঘাত সহ্য করেছে এইটুকুনি জীবনে। হাতের মতো পুরো শরীরে দাগের অভাব নেই। আরশির সয়ে গেছে সব। জানেও না কবে মুক্তি মিলবে এই অন্ধকার জীবন থেকে। হুট করে কারো ডাক শ্রবণ শক্তিতে প্রবেশ করতে মাথা ঘুরিয়ে চাইল আরশি। নিধি দাঁড়িয়ে, সম্পর্কে তার চাচাতো বোন। ঠায় দাঁড়িয়ে রইল নিধি। মৃদুস্বরে বলে উঠল, এখানে কি করছিস আপু? তাও একা একা? কিছু না, এভাবে ভালো লাগছে। নিধি এগিয়ে এলো, ঠাস করে বসে পড়ল আরশির ঠিক পাশে। নির্নিমেষ চেয়ে তাকিয়ে রইল আরশির পানে। হুট করে বলে উঠল, তোর খুব কষ্ট হয় তাই না আপু? ছোট মা তোকে খুব মারে? আরশি ফিরে চাইল। নিধির বাচ্চা বাচ্চা মুখটায় একবার সূক্ষ্মদয় বুলিয়ে নিল। ঠিক তার বড় চাচার মতো হয়েছে নিধি। নিধিরা এসেছে তাকে পার্থপক্ষ দেখতে। আসবে এর দরুন, হয়তো কাল পরশু চলেও যাবে। আবার সে একা হয়ে যাবে। এই দম বন্ধ করা বাড়িটাতে আবার সহ্য করতে হবে ছোট মার কটুক বাক্য। অভ্যন্তর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আরশির। বড়মা খুব করে চাইতো তাকে নিজের কাছে নিয়ে যেত, কিন্তু কোনো এক কারণে তার বড় চাচা তাকে পছন্দ করে না। কিন্তু কেন করে না তা তার জানা নেই। নিধি পুনরায় বলে উঠল, আপু তুমি ঢাকায় যাবে না? চলো না এবার আমাদের সাথে, আমাদের বাড়ি। আমরা সবাই একসাথে থাকবো। আরশি হাসলো, পান খোলা হাসি। আলতো করে হাত রাখলো নিধির মাথায়। চুলে হাত বুলিয়ে বলে উঠল, যাবো তো, তবে তোদের বাসায় না হয় আরেকদিন যাব। কালকে গেলে কি হয়, তুমি আর বাইয়ে একই ভার্সিটিতে পড়ো। কখনো কখনো বাসায় আসলেও পালাও, তাই না? আশির সারা মুখে ম্লান হাসির রেশ। মুখশ্রী ক্লান্তিতে চেয়ে আছে। শান্তস্বরে বলে উঠল, চাইলেই তো যাওয়া যায় না নিধু। সারাদিন আমি ব্যস্ত থাকি, সময় করতে পারি না। কোনো একদিন যাব প্রমিস। হঠাৎ করে ভারী
পথ শব্দ ভেসে আসতেই দুজনে সেদিকে ফিরে তাকালো। ছাদের দরজা ঠেলে প্রবেশ করলো একজন যুবক। লম্বা বলিষ্ঠ দেহে টি শার্ট আর শার্ট বেঁধে আছে, মৃদু হাওয়ায় তালে তালে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো সামান্য দুলছে। চোখ দুটো তীক্ষ্ণ গম্ভীর। তাকে দেখা মাত্র নিধির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ভাইয়া। আজরান একবার আঁখেদয় বোলালো চারপাশে, তারপর দৃষ্টি গিয়ে থামলো আরশির ওপর। মাটিতে বসে থাকা মেয়েটার এলোমেলো চুল, কান্নায় ফুলে থাকা চোখ, হাতের পোড়া অংশ কোনোটাই দৃষ্টি এড়ালো না, কিন্তু মুখশ্রী একদম ভাবলেশীন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গম্ভীর স্বরে বলল, নিধি, মা তোকে খুঁজছে। নিধি ঠোঁট বাঁকিয়ে বলল, এখনই যেতে হবে নাকি? নিধি বিরক্তি ভরে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আরশির দিকে ঝুঁকে মৃদু স্বরে বলল, আমি পরে আবার আসবো আপু। আরশি কিছু বলল না, কেবল মাথা নাড়ল। নিধি চলে যেতেই পুনরায় নীরবতা এসে ভিড় করলো ছাদ জুড়ে। আরশি নিশ্চুপ। সামনে থাকা ছেলেটার সাথে সে কোনো কথাই বলতে চায় না। আজরান পকেটে হাত গুজে দাঁড়ালো, দৃষ্টি স্থির করলো সামনে থাকা মেয়েটার পানে। শান্ত স্বরে বলে উঠল, আপনার ড্রামা শেষ হয়নি? আরশি নিরুত্তরভাবে তাকালো। আখিদয়ে স্থান পেয়েছে একরাশ অভিমান। একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে আবার অন্যদিকে তাকালো। আরশির এহেম কাণ্ডে কপালে শুঙ্ক ভাঁজ পড়ল। আয়রানের গম্ভীর স্বরে বলে উঠল, ম্যাডামের ভাব বেড়েছে নাকি? এখন কাউকে পাত্তা দেওয়ারও দেখি সময় নেই। তুই আমার সাথে কথা বলিস না আইজরান? কে বললে কি করবি? আরশি এবার মাথা ঘুরিয়ে তাকালো। চোখ দুটো তখনও লালচে, কান্নার দাগ স্পষ্ট, কিন্তু সেই দৃষ্টিতে আজ অদ্ভুত এক অভিমান জমে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই মৃদুস্বরে বলে উঠল, কারণ তুইও সবার মতো কথা শুনিয়েছিস। আজরান শুনল কথাটা, পরক্ষণে শান্ত স্বরে বলে উঠল, কি কথা শুনিয়েছি? আজরানের দিকে এবার সরাসরি ফিরিয়ে চাইল আরশি। চক্ষুদ্বয় ছলছল করে উঠল অশ্রুতে। আজমান নির্বাক থাকলো, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থাকা মেয়েটার দিকে। আরশি ধরা গলায় অস্ফুট স্বরে বলে উঠল, সবাই আমাকে মোটা বলতো, আমি সহ্য করে নিতাম। কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার সুখ দুঃখের সাথী হয়েও কি করে মুটি বললি? জানিস আমি কতটা কষ্ট পেয়েছি? আমার ভেতরে থাকা যন্ত্রণাগুলোর কথা তুই জানিস না আজরান। এতদিন তোকে সব বললেও এখন থেকে তোকেও কিছু বলবো না। তুইও একটা পাষাণ মানুষ। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আরশির করপল বেয়ে। ছেলেটা দুর্বোধ্য হাসলো, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। হুট করে আরশির দিকে সে ভারী কণ্ঠে বলে উঠল, এইদিকে আয়, তোকে গালে একটা ভালোবাসা দেই। মুহূর্তে কান্না বলে চোখ কটমট করে চাইল আরশি। এই ভালোবাসা দেই বলেই ছেলেটা সব সময় তাকে মেরে বসে। নাক ফুলে উঠতেই আজরানের ঠোঁটের কোণে হালকা দুষ্ট হাসি ফুটে উঠল। আরশি দাঁতে দাঁত চেপে বলল, একদম কাছে আসবি না। এবার চর মারলে তোকে আমি থাপ্পড়াবো বলে দিলাম। রাগে মুখটা লাল হয়ে গেল আরশির। কপাল কুঁচকে সেদিকেই তাকিয়ে রইল আজরান। হুট করে বসে পড়ল আরশির থেকে দূরত্ব রেখে। দুবদ্ধ হেসে বলে উঠল, তুই আগের মতোই আছিস আরশি, ছোটবেলার মতোই কান্নাকাটি করে মুটি। আরশি থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো আজরানের দিকে। আবার বললি? আজরান ভ্রু উছালো, অবুঝের ন্যায় বলে উঠল, কি বললাম মুটি? তো আদারে সে গেল আরশির মুখশ্রী। তমসার ঘর আঁধারে বিলীন হয়ে গেল আরশির রাগে। সেখানে এসে স্থান পেল একরাশ মলিনতা। মন খারাপ করে বলে উঠল, তুই খুব খারাপ আজরান, খুবই খারাপ। আজরান এবার আর হাসলো না, একটু চুপ করে তাকিয়ে রইল আরশির দিকে। চাঁদের মৃদু বাতাসে আরশির চুলগুলো উড়ে চলেছে। এলোমেলো চুলের ফাঁকে ভেজা নেত্র পল্লব দুটো আরও খানিকটা বড় দেখাচ্ছে। কেটে যায় খানিকটা প্রহর। আজরান ধীরে স্বরে বলল, খারাপ হলে কি হয়েছে? তোর সাথে খারাপই থাকবো। আরশি কিছু বলতে যাবে, এর পূর্বেই হঠাৎ করে মোবাইলের রিংটং বেজে উঠল। আরশির চমকালো। ওনার ভাঁজ থেকে মোবাইলটা বের করলো। স্ক্রিনের দিকে তাকাতেই মুখের অভিব্যক্তি এক মুহূর্তে বদলে গেল নিমেষেই। ফোনের স্ক্রিনে ঝলমল করছে লোমান কলিং। আরশির
মুখের অভিব্যক্তি বদলে গেল, কণ্ঠের কোণে ফুটে উঠল মুচকি হাসি, যা সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করলো আজরান। তার মুখশ্রী একদম স্বাভাবিক। আরশি তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে লোমানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কোথায় তুমি? বাসায়, ছাদে, একা। হুম। আরশি আরেকটু দূরে গিয়ে দাঁড়ালো, যেন আজরানের কানে কথাগুলো না পৌঁছায়। আজরান দাঁড়িয়ে বসে রইল আগের জায়গাতেই, কিন্তু তার দৃষ্টি একবারও সরল না আরশির দিক থেকে। মেয়েটার মুখটা যেন এখন উজ্জ্বলতায় ভরে গেছে। ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় বুঝি মেয়েদের চেহারা এভাবে উজ্জ্বল হয়ে ওঠে। কি জানি, হয়তো। আজরান দৃষ্টি ফিরালো, বিস্তর আকাশের পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। অদ্ভুত সুন্দর আজকের আকাশটা, সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আজরান আওড়ালো, মানুষ ভুলকে ফুল ভেবে আগড়ে ধরে, অথচ তারা ভুলেই যায় কিছু কিছু ফুলও বিষাক্ত কাঁটা লুকিয়ে থাকে। বারবার কাঁটার আঘাত পেয়েও কিছু মানুষ ভুলকেই আবার ফুল মনে করে বুকের বাপাশে স্থান করে দেয়। আজরান ঢাকা ফিরে গেছে, কথাটা শ্রবণ শক্তিতে প্রবেশ করতেই প্রচণ্ড অবাক হলো আরশি। মুখভঙ্গি একদম নির্বাক, কিন্তু আজরানের তো আরশিকে নিয়ে একত্রে ফিরে যাওয়ার কথা। তাহলে হুট করে কি হলো ছেলেটার? সকাল সকাল নাস্তা বানানোর সময় কথাটা কানে এসেছে তার। বড় মা আর নিধিকে ফেলেই চলে গেছে ছেলেটা। আরশি চিন্তিত হলো, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। দিনা হায়দার প্রবেশ করায় তিনি ঢুকে কর্কশ কণ্ঠে বলে উঠল, কী রে নবাবজাদি, তোর নাস্তা বানানো এখনো শেষ হয়নি? সবাইকে খালি পেটে মারবি? এই তো শেষ ছোট মা, আর একটু। কথাটুকু বলেই দ্রুত হাত চালালো আরশি। দিনা হায়দার বেঞ্চি কাটলেন, কোনো কারণ ছাড়াই বলে উঠল, এক একজনের ঢঙের শেষ নেই বাবা। একজনের হাত চলে না, আবার আরেকজনের বিয়ের জন্য লাফাচ্ছে। কত নাটক যে দেখব, যত সব। আরশি অবাক নেত্রে চাইল, বিয়ে? কে আবার বিয়ের জন্য লাফাচ্ছে? আরশির মনটা উসখুস করে উঠল, তবে সাহস করে জিজ্ঞাসাও করতে পারছে না, যদি আবার ছোট মা রেগে যায়। শেষমেশ টিকতে পারল না, সাহস সঞ্চার করে মিনমিন করে বলেই ফেলল, কে বিয়ের জন্য লাফাচ্ছে ছোট মা? দিনা হায়দার তাকালো, মুখে একরাশ বিরক্তির সরাসরি তির্যক কণ্ঠে বলে উঠল, কে আবার আছে না একজন? আজরান, তোর তো আবার পরাণের বন্ধু, যত সব। আজরান কাকে বিয়ে করতে চায় ছোট মা? অবাক চোখে তাকিয়ে আছে আরশি। আজরান বিয়ে করতে চাচ্ছে শুনে যেন আকাশ থেকেই পড়ল। দিনা হায়দার রাগী দৃষ্টিতে তাকালেন, রেগে বলে উঠল, আমিও তো জানি যে আমাকে জিজ্ঞেস করছিলাম, শুনলাম কাকে বিয়ে করতে চাচ্ছে। এই নিয়ে ভাইজানের সাথে ঝগড়া করে ঢাকা চলে গেছে। আজাইরা আলাপ বাদ দিয়ে নাস্তা বানা, সবাইকে খালি পেটে রাখবি নাকি? দিনা বেরিয়ে গেল। মনটা বড্ড উসখুস করছে আরশির। কেন তাকে কিছু বলে গেল না আজরান? আর এখনই বিয়ে করতে চাচ্ছে কেন? ওর বিয়ের বয়স হয়েছে। ব্রু কুঁচকে গেল আরশির। আজরান আরশির থেকে 1 বছরের ছোট, তবে আরশির 1 ক্লাস গ্যাপ যাওয়ার কারণে সে আর আজরান একসাথে অনার্স 3rd ইয়ারে পড়ছে। ছোট থাকতে তার আর আজরানের খুব একটা সখ্যাতা ছিল না। আরশি যেন ছিল আজরানের জাত শত্রু। তারপর তারা যখন ক্লাস 10-এ পড়তো, হুট করে আজরানের গা কাঁপিয়ে জ্বর আসলো। সে কি সাংঘাতিক জ্বর, ছেলেটা জ্বরের জন্য দাঁড়াতেও পারছিল না। তখন আরশি তাকে কষ্ট করে বাড়ি নিয়ে এসেছে। তারপর থেকেই ছেলেটা কেমন তার বন্ধু হয়ে গেল। এত বছরেও সেই বন্ধুত্বে সামান্য ফাটল টুকুও ধরেনি। ভাবনার মাঝে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল আরশির। ইস, সময় কত দ্রুত চলে যায়। আগের স্কুলের দিনগুলো খুব মিস করে সে। 2 চোখ বন্ধ করে একবার দীর্ঘশ্বাস ফেলল আরশি। খাবারের বাটিটা হাতে নিয়ে অগ্রসর হলো ডাইনিং টেবিলের দিকে। হুট করে কারোর সাথে ধাক্কা লাগতেই খাবারের থালাটা ঠাস করে মেঝেতে আছড়ে পড়ল। নিমেষেই আঁতকে উঠল আরশি। ঠিক তখনই কর্ণে এসে বাড়ি খেলো আয়রার কণ্ঠস্বর, কি
করলি আপু তুই? এটা আমার ড্রেসটা দিলি তো নষ্ট করে। এখন আমি কলেজে যাব কি করে? আরশি চমকালো। সামনে ফিরতেই নজর এলো রাগান্বিত আয়রাকে। মুখটা ফ্যাকাশে হয়ে এলো আরশির। হাত পা কেমন অবশ হয়ে আসছে। মেঝেতে ছড়িয়ে পড়া নাস্তা আর আয়রার ড্রেসে লেগে থাকা তরকারির দাগের দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল। আমি আমি ইচ্ছে করে করিনি আয়রা। হঠাৎ ধাক্কা লেগে গেল, কাঁপা কণ্ঠে বলল আরশি। আয়রা ততক্ষণে প্রায় চিৎকার করে উঠেছে। গলা ফাঁপিয়ে বলে উঠল, ইচ্ছে করে করিসনি মানে? চোখে থেকে হাঁটতে পারিস না? আমার নতুন ড্রেসটা শেষ করে দিলি। আয়রার চিৎকার শুনে কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরের দিক থেকে তড়িঘড়ি করে এসে হাজির হলো টিনা হায়দার। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দোক করে উঠল আরশির বুকটা ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। টিনা হায়দার বিরক্ত হয়ে বলে উঠল, কি হয়েছে আবার? সকাল সকাল কী নাটক শুরু করেছিস? আয়রার আগে ফুঁসতে ফুঁসতে বলল, দেখো না মা, আপু এসে ধাক্কা মেরে আমার ড্রেসটা নষ্ট করে দিল। আরশি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। ডিনা হায়দারের দৃষ্টি একবার আয়রার ড্রেসে পড়ল, তারপর মেঝেতে ছড়িয়ে থাকা খাবারের দিকে। মুহূর্তেই মুখটা শক্ত হয়ে গেল তার। আরশি ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ছোট মার দিকে। কাঁপা কণ্ঠে বলে উঠল, ছোট মা, আমি ইচ্ছে করে। আচমকা জোরালো থাপ্পড় এসে পড়ল আরশির গালে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যেতে যেতে কোনো মতে সামলে দাঁড়ালো আরশি। অশ্রুসিক্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকালো। গালটা লাল হয়ে উঠেছে, টনটন করছে জায়গাটা। ব্যথায় কুঁকড়ে গেল অন্তরটা। দিনা হায়দার গর্জে উঠলেন, তোর কারণে এ বাড়িতে একদিনও শান্তি নেই। সব কিছু নষ্ট করে দেওয়াই যেন তোর কাজ। অশ্রুতে টলমল করছে আরশি নেত্র পল্লব। দিনা হায়দার থামলেন না, পুনরায় গর্জে উঠে বলল, খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই বুঝিস না। হাতি হয়ে যাচ্ছিস দিন দিন। তার উপর আবার এমন অপদার্থ কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধছিল আরশির বুকে। কষ্টে বুক ভারী হয়ে আসছে বারংবার। তবুও চুপটি করে দাঁড়িয়ে রইল আরশি। চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আয়রা পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। এবার ঠোঁট উল্টিয়ে বলল, মা, আমার এখন কি হবে? আমি তো এই ড্রেসটাই পরে কলেজে যাওয়ার কথা ছিল। টিনা হায়দার বিরক্ত হলেন, গমগমে কণ্ঠে বলল, তুই গিয়ে আর একটা ড্রেস পরে নে, আর এই মেয়েটাকে নিয়ে মাথা ঘামাস না। তারপর আরশির দিকে আঙ্গুল তুলে বললেন, আর তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, এগুলো পরিষ্কার কর। সকাল সকাল সব নষ্ট করে দিলি। আরশি কিছু বলল না, মাথা নিচু করে বসে পড়ল মেঝেতে। কাপা হাতে খাবারগুলো তুলতে লাগলো এক এক করে। চোখ থেকে টুপটাপ করে অশ্রু পড়ছে মেঝেতে। বুকের যন্ত্রণায় শরীরটা ভেঙে আসছে। বক্ষস্থলে অজস্র ব্যথার সরাসরি। হুট করে ফুঁপিয়ে উঠল আরশি। মুখে হাত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। পরক্ষণেই ঝাপসা চোখে তাকিয়ে নিজের কাজে মনোযোগী হলো। না হলে হয়তো আরও কত বাক্য হজম করতে হবে। সূর্যের আলো ছড়িয়ে পুরো কক্ষ জুড়ে। বাইরে একজোড়া চড়ুইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে আরশি। বাইরের অসংখ্য মানুষের আনাগোনা। নিজের মাঝেই ভাবনায় ব্যস্ত আরশি। ঢাকায় ফিরে যেতে পারলে বোধহয় ভালো হতো। এখানে থাকলে নিশ্চয়ই সে দম বন্ধ হয়ে মারা যাবে। কিছুক্ষণ পূর্বে বড় মারাও চলে গেছে, কতদিনই বা থাকবে তারা? আরশির চট্টগ্রাম থাকলেও বড় মাদের বাড়ি ঢাকায়, আর সেখানেই থাকে তারা। চক্ষুদ্বয় বুজে একবার শ্বাস টেনে আবার মুক্ত করে দেয় আরশি। কিছুক্ষণ এভাবেই বসে রইল আরশি। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে আকস্মিক বুকের ভেতরটা কেমন করে উঠল। এক অদ্ভুত শূন্যতা যেন চারপাশে ভর করেছে তার। এই বাড়িটা, এই মানুষগুলো সব কিছুই যেন তাকে দম বন্ধ করে দিচ্ছে। আশেপাশে থাকা ফোনটা হাতে তুলে নিল। কল লগে যেতে প্রথমে ভেসে উঠল একটা নাম, নোমান। কল দিবে কি? যদি রেগে যায় এই টাইমে তো আবার নোমান ব্যস্ত থাকে। ইতস্তত করলো আরশি, তবুও শেষমেশ টিকতে না পেরে কল বাটনে চাপ দিল। রিং পড়ছে। হুট করে অপাশ থেকে কল কেটে দিল। এটা তো হওয়ারই কথা ছিল। মোবাইলটা কানের কাছে ধরে নীরবে কিছুক্ষণ চুপ করে রইল আরশি। অদ্ভুত একটা কষ্ট এসে ভর করলো বুকের ভেতর। ঠোঁট দুটো
কাঁপলো সামান্য। সে পুনরায় কল দেওয়ার কথা ভাবলো, পরক্ষণে কি ভেবে থেমে গেল। মনে হলো নোমান হয়তো বিরক্ত হবে। আরশির মুখ চেয়ে আরও খানিকটা মলিন হয়ে গেল। মৃদুস্বরে নিজের কাছেই বলল, তুমি তো বলেছিলে নোমান সব সময় আমার পাশে থাকবে, তাহলে কেন এখানে তোমাকে পাশে পাই না? দৃষ্টি অনুভূতি শূন্য আরশির। দেহের অভ্যন্তরে হৃদয়পিণ্ড নামক স্থান বিষাদের সরাসরি শঙ্খ। একটা দীর্ঘশ্বাস ফেলতেই হুট করে কিছু একটা মনে পড়ল তার। নিমেষে স্ক্রিনে আরেকটা নাম খুঁজে বের করলো, আজরান। এবার আর কোনো দ্বিধা কাজ করলো না, চট করে কল লাগালো আজরান নামক ব্যক্তির নাম্বারে। একবার রিং পড়তেই সাথে সাথে রিসিভ হয়ে গেল। অবাক হলো আরশি, এত দ্রুত রিসিভ হয়ে যাবে সে আশা করেনি। ওপাশ থেকে বেশি এলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, কী ব্যাপার, এত তাড়াতাড়ি রিসিভ করে ফেললি? ফোন হাতে ছিল। চুপ মেরে গেল আরশি। ওপাশ থেকে মানুষটাও চুপ, শুধু নিঃশ্বাসের শব্দটুকু ভেসে আসছে। হুট করে মৃদুস্বরে আরশি বলে উঠল, তুই ঢাকায় পৌঁছেছিস? এত তাড়াতাড়ি চলে গেলি কেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ভেসে এলো আজরানের শান্ত কণ্ঠ, ঝামেলা ছিল। আরশি ঠোঁট কামড়ে ধরল, একটু ইতস্ত করে বলল, তুই আমাকে না নিয়েই চলে গেলি? ওপাশ থেকে এবার সামান্য হাসির শব্দ ভেসে এলো, যেন ওপর পাশের মানুষটা খুব মজা পেয়েছে। আরশি কপাল কুঁচকে গেল, ব্রুক জোগলো কিঞ্চিত বাঁকা হলো। ছেলেটা হাসছে কেন? সে কি হাসার মতো কিছু বলেছে? তুই কি আমার সাথে আসতে চাইতিস? আরশি থেমে গেল, কিছুক্ষণ চুপ থেকে খুব শান্ত স্বরে বলল, চাইতাম। ওপাশে আবার কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আজরান হঠাৎই বলে উঠল, তাহলে চলে আয় আমার কাছে। কথাটা শুনে আরশি যেন মুহূর্তের জন্য থমকে গেল। পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করলো কয়েকবার, তারপর মিনমিন করে বলে উঠল, তুই কি বললি? মাথা মোটা বলেছি ঢাকায় চলে আয়। নির্লিপ্ত কণ্ঠে জবাবে চুপ মেরে গেল আরশি। বললেই কি আর যাওয়া সম্ভব? ছোট মা এত সহজে তাকে যেতে দিবে? দিবে না। শঙ্খ একটা শ্বাস ফেলল, হুট করে মনে পড়তেই মৃদুস্বরে বলে উঠল, শুনেছি তুই নাকি বিয়ে করতে চাইছিস। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো না। কয়েক সেকেন্ড নীরবতার পর আজরান বলল, কে বলল তোকে? ছোট মা। এবার আরশি প্রশ্ন করে বসলো, কাকে? ওপাশের মানুষটা হাসলো, কেমন যেন অদ্ভুত হাসি। হুট করে ফিসেল সরে বলে উঠল, তোর এত আগ্রহ কেন? ব্রো কুঁচকায় আরশি। এই ছেলে বলে কি তার আগ্রহ থাকবে না? যতই হোক একটা মাত্র বন্ধু বলে কথা। কিছুটা নাক ফুলে উঠল তার, অভিমানও হলো সামান্য। নাক ফুলিয়ে বলে উঠল, তো আমার আগ্রহ থাকবে না তো কার থাকবে? আমার বইয়ের থাকবে। রাতের কালো অম্বর গুরম গুরম শব্দে ডেকে চলেছে, সঙ্গে সঙ্গে বজ্রপাতের আওয়াজ তরিঙ্গিত হতেই সমস্ত অঙ্গ নড়ে উঠল। দেহের প্রত্যেকটা ভাজে ভাজে কম্পনের সৃষ্টি হলো। বাহিরের প্রকৃতির তাণ্ডব চলছে যেন। বর্ষণের দ্বারা না নামলেও নামতে যে খুব একটা দেরি নেই তা ভালো করেই বুঝে গেল আরশি। মন পুলকিত হচ্ছে বারংবার। বৃষ্টি আসলে যেমন একদিকে আরশির মন নেচে ওঠে, তেমনি কিছুটা ভয়ও লাগে। বৃষ্টি তার মাত্রাধিক পছন্দ। আজও বৃষ্টি আসলে সে ভিজবেই ভিজবে। মুচকি হাসি ফুটে উঠল আরশির ওষ্ঠের কোণে। মনোযোগ দিল খাবার গুছাতে। সকলে হয়তো কিছুক্ষণের মাঝে এসে পড়বে। ডাইনিং টেবিলের ওপর একে একে প্লেট, গ্লাস আর খাবারের বাটি সাজিয়ে রাখছিল আরশি। মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে, দূরে আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলো এক মুহূর্তের জন্য পুরো আঙিনা আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামার শব্দ হলো। প্রথমে শাহাদাত হায়দার নেমে এলো। গম্ভীর মুখে এসে চেয়ার টেনে বসে পড়লেন তিনি। তার পিছন পিছন নামলো দিনা, হায়দার আর আয়রা। আয়রা নামতে নামতেই মুখ বাঁকিয়ে বলল, উফ মা, এই গরমে একদম থাকা যায় না, তার ওপর আবার বৃষ্টি নামবে। দিনা। হায়দার বিরক্ত হলো, মেয়ের দিকে তাকিয়ে বলে উঠল, বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়বে, তোর আবার কী সমস্যা? আয়রা মায়ের বিরক্তিভাব বুঝলো, কিন্তু তার এসবে পাত্তা দেওয়ার সময় নেই। ন্যাকামো করে ঠোঁট উল্টে বলল, সমস্যা না, আমার কাল ক্লাস আছে, বৃষ্টি হলে আবার রাস্তায়
কাদা হবে মা। শাহাদাত হায়দার একবার চারিদিকে চোখদয় বোলালেন। হুট করে দৃষ্টি আটকালো নিজে বড় মেয়ে আরশির পানে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। এতকাল খেয়ালই করেনি মেয়েটা তার মায়ের মতো হয়েছে পুরো। কি সুন্দর মুখশ্রী, পুরো আশার মতো দেখতে। কিন্তু এই মেয়ের কারণেই আশা মারা গিয়েছিল, যা তিনি আজও মেনে নিতে পারেননি, আর না এখনও পারছে। তাই আরশির প্রতি শাহাদাত হায়দারের একটা উদাসীন ভাব রয়েছেই। কিছুটা দীর্ঘশ্বাস ফেলল শাহাদাত হায়দার। দৃষ্টি ঘুরিয়ে পুনরায় নিজেকে আবৃত করলো গম্ভীর মুখে। আরশির উদ্দেশ্যে বলে উঠল, তুমি বসছো না কেন খেতে? আরশি চমকে উঠল নিজের বাবার কণ্ঠস্বরে। মাথা উঁচিয়ে তাকাতেই দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে বাবা। শরীরটা ক্ষীণ নড়ে উঠল আরশির। বাবা তার সাথে ঠিক করে দুটো বাক্য ব্যয় করে না, সেখানে নিজের থেকে খেতে বসার কথা বলছে। আরশি মনে মনে আনন্দিত হলো, তবুও মৃদুস্বরে বলে উঠল, আমি পরে খাবো বাবা, আপনারা খেয়ে নিন। দিনা হায়দার কপাল কুঁচকে তাকালেন আরশির দিকে। মেয়েটার এই ভদ্রতা আর চুপচাপ স্বভাবটা তার কাছে কখনোই ভালো লাগে না। বিরক্তি গলায় বলে উঠল, কি পরে খাবি? নাটক করিস না, এখনই বসে খা। আরশি মাথা নিচু করে রইল, ঠোঁট নাড়ল সামান্য। খুব আস্তে করে বলল, ক্ষুধা লাগেনি ছোট মা, পরে খেয়ে নেব। আয়রা মাঝে ফোড়ন কাটলো, ঠোঁট বাঁকিয়ে হেসে চোখ উল্টে বলল, ও তো এমনি করে মা, আগে বললে পরে খাবো, তারপর সবাই উঠে গেলে ফ্রিজ খালি করে ফেলবে। মন মুখে সবটা হজম করলো আরশি। এইসবে সে অভ্যস্ত। আগে খারাপ লাগতো, আড়ালে বসে কাঁদতো, কিন্তু এখন শুয়ে গেছে। হাত বাড়িয়ে আলতো হাতে নিজের মাথায় ওড়নাটা আর একটু ভালো করে টেনে নিল। হঠাৎ করে কলিং বেলের শব্দ পুরো ঘরের নীরবতা ভেঙে দিল। আয়রা বিরক্ত হয়ে বলে উঠল, এই সময় আবার কে এলো? আরশি, দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে দরজা খুলে দেখ। দিনা হায়দারের কথায় আরশি মাথা নাড়ল। পরক্ষণে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল দরজার দিকে। বাইরে তখন হালকা বাতাস বইছে, আকাশে আবার বিদ্যুৎ চমকালো। দরজা খুলতে মুহূর্তে আরশির চক্ষু দয় বিস্ময়ে বড় হয়ে গেল। তো তুই? দরজার সামনে দাঁড়িয়ে আছে আজরান, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আজরানের কাঁধে একটা ব্যাগ ঝুলছে, চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক। আরশি কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। আজরান ব্রুজুগুল তুলেও তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল নিমেষেই। ব্রু নাচিয়েই বলে উঠল, কেন, ভূত দেখছিস নাকি? আরশি তখনও হতভম্ব। একটু তোতলাতে তোতলাতে বলল, তুই না দুপুরেও ডাকাইছিলি, তাহলে এখানে কিভাবে? গাড়ি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল আজরান। ভাবটা এমন কিছুই হয়নি। আরশি যেন আকাশ থেকে পড়ল, সে খুব চমকেছে। আজরানকে দেখে আচমকা এভাবে চলে আসার মানে কি? আজরান এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। তীক্ষ্ণ চক্ষুদ্বয় ঘুরে চলেছে আরশি মুখশ্রীর প্রতিটি কোণায়। আরশির চমকিত দৃষ্টি আজরানের চোখ এড়ায়নি। আবার সামান্য এগিয়ে এলো আজরান। আরশির বেশ খানিকটা নিকটে এসে থেমে গেল। উচ্চতায় আজরান আরশির থেকে অনেকটা লম্বা। মাথা নিচু করে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। তারপর হুট করে গম্ভীর দৃঢ়কণ্ঠে বলে উঠল, বললাম আমার কাছে যেতে, এলি না, তাই আমি চলে এলাম তোর কাছে। অন্যমনস্ক আরশি আচমকা আয়রানকে এত কাছে অনুভব করতে দু কদম পিছিয়ে গেল। আজরানের কথাটা শুনে আরশির বুকের ভেতরটা কেমন করে উঠল। শরীরের রন্দে রন্দে শিহরণ অনুভব করলো। কী সব বলছে আজরান? কতটা সহজে এমন কথা বলে ফেললো ছেলেটা। শঙ্কু ঢোক গেল আরশি। পরক্ষণে নিজেকে ধিক্কার করলো আজরানকে নিয়ে এমন ভাবনা আনার। আজরান বাঁকা হাসলো, বলে উঠল, কিরে মুটি, কার ভাবনায় হারালি? আরশি কটমট করে চাইলো কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে তখন আয়রার বিরক্ত কণ্ঠ শোনা গেল, কে এসেছে রে আপু? আরশি কিছু বলার আগেই আজরান মাথা উঁচু করে ভেতরের দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, আমি এসেছি। মুহূর্তে লাফিয়ে উঠল আয়রা। আজরান এসেছে অবাকের শীর্ষে পৌঁছালেও মনে মনে ভীষণ খুশি হলো সে। চেয়ার ঠেলে প্রায় দৌড়েই দরজার কাছে এসে দাঁড়ালো। আজরান ভাইয়া, আনন্দে চকচক করছে আয়রার চোখ। আজরান এক চোখ কুঁচকে তাকালো তার দিকে। এই গায়ে পড়া মেয়েটাকে
তার একদম পছন্দ না। আয়রাকে সম্পূর্ণ ইগনোর করলো আজরান। দিনা হায়দার এগিয়ে এলেন, অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি না চলে গেছিলে ঢাকা, তাহলে আজ আবার আরশিকে নিতে এসেছে ছোট মা? কাল আমাদের পরীক্ষা শুরু, ওর যেতেই হবে। আজরানের শান্ত কণ্ঠে বলা বাক্য কপাল কুঁচকে তাকালো দিনা হায়দার। এই মেয়ে আবার ঢাকায় ফিরে যাবে? অপরদিকে বিস্ময়ে হতবাক আরশি। পরীক্ষা? তাদের আবার কিসের পরীক্ষা? কই, সে তো জানে না। আহাম্মকের মতো তাকিয়ে রইল সে। কিছু বলার জন্য খুব মুখ খুলতে যাবে, হুট করে আজরান চক্ষুদ্বয় রাঙিয়ে যায়। আরশি ঘাবড়ে যায়, সাথে সাথে চুপ মেরে ভাবনামগ্ন হয়। সে তো দুপুরে বলেছিল তাকে নিয়ে যাওয়ার কথা, তার মানে কি? বিস্মিত হলে আরশি চোখে বিঁধল আজরানের হাসির মুখ। মায়াময় হাসি ফুটে উঠল আরশির ঠোঁটে। নিজেকে এবার ভাগ্যবতী মনে হচ্ছে তার। রাত 10টা, চারদিকে প্রচণ্ড বর্ষণ। বৃষ্টি দেখে মনটা নিমেষেই ভালো হয়ে গেল আরশির। চুপি চুপি পা ফেলে ছাদে উঠে এলো। মুহূর্তে দমকা হাওয়ার তোড়ে শরীর হিম হয়ে গেল। ঘর তসমা। তার প্রবল বর্ষণের কারণে এখানে হারিয়ে গেলেও খুঁজে পাওয়া মুশকিল। পা বাড়িয়ে ছাদে নেমে গেল আরশি। মুহূর্তে একরাশ দমকা হাওয়ার তালে আসে বৃষ্টি ভিজিয়ে দিল আরশির সমস্ত কায়াতকে। বৃষ্টির পানি শীতল ছোঁয়ায় প্রচণ্ডভাবে কেঁপে উঠল। কোমর ছড়ানো চুলগুলো ভিজে যাচ্ছে ক্রমশ। বারবার আনন্দে নেচে উঠছে মন। হুট করে দুহাত মেলে ধরল আরশি। চক্ষুদ্বয় বুজে অনুভব করার চেষ্টা করলো বৃষ্টির সবগুলো ফোঁটা। দূর থেকেই একজোড়া তীক্ষ্ণ চোখ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে আরশিকে। আরশির প্রত্যেকটি অঙ্গভঙ্গি নীরবে মুখস্থ করে নিচ্ছে। সেদিকে হুঁশ নেই মেয়েটার। আরশি যদি লক্ষ্য করতো এই দৃষ্টি, তাহলে নিশ্চিত লজ্জায় গুটিয়ে পড়তো একদম। ঠান্ডা বাতাসের ঝাপটা বারবার আরশির ভেজা চুল উড়িয়ে দিচ্ছে। আরশি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হুট করে কর্ণের অতি নিকট থেকে শুনতে পেল কিছু বাক্য। এইভাবে মাঝরাতে ছাদে উঠে বৃষ্টি ভেজার অভ্যাসটা এখনও ছাড়িসনি দেখছি। চমকে উঠল আরশি। চক্ষুদ্বয় মেলে পাশ ফিরে চমকে তাকালো। বুকটা দপ করে উঠল নিমেষেই। অন্ধকারের মাঝেই একটু দূরে দাঁড়িয়ে আছে আজরান। ছাদের কার্নিশের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বৃষ্টির ফোঁটা তার চুল ভিজিয়ে দিচ্ছে, কিন্তু আজরানের সেদিকে কোনো খেয়াল নেই। আরশির বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। ঘাবড়ে গিয়ে বলল, তো তুই? আজরান সোজা হয়ে দাঁড়ালো, তারপর অলস পায়ে এগিয়ে আসতে লাগলো আরশির দিকে। বৃষ্টির মধ্যে হাঁটলেও তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আরশির মুখ থেকে সরে না। আরশি যেন এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। ভেজা ওড়নাটা বুকে টেনে ধরলো, গম্ভীর হয়ে বলল, তুই এখানে কি করছিস? এটা তো আমার জিজ্ঞাস করার কথা। আরশি ভ্রু কুঁচকালো। ভেজা শরীরের আজরানের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে। অন্যদিকে বৃষ্টির জন্য চক্ষুদ্বয় মেলে ধরে রাখতেও কষ্ট হচ্ছে। বহু কষ্টে পিট পিট করে আজরানের দিকে তাকালো আরশি। কণ্ঠে কিছুটা বিরক্ত ঢেলে বলে উঠল, তোর সমস্যা কি? আজরান কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিটা এতটাই গভীর যে আরশির এবার অস্বস্তি হতে শুরু করলো। আকস্মিক আজরান হাত বাড়িয়ে আরশির ভেজা চুলের একটা গোছা আঙ্গুল পেঁচিয়ে ধরল। কেঁপে উঠল আরশি। হৃদস্পন্দন গতি বিগতিক হয়ে গেল। বুকে তীব্র কম্পনের সৃষ্টি হলো মুহূর্তে। ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, এই ডোক গিলল আরশি। আজরানের হাত থেকে নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অকস্মাৎ এক অবাক কাণ্ড করে বসল আজরান। আরশির চুলের পেঁচানো অংশটাকে আরো শক্ত করে চেপে আরো কিছুটা নিজের কাছে টেনে নিল আরশিকে। নিস্তব্ধ, বাক্যহীন আরশি। অজানা বয়ে বুকটা মোচড় দিয়ে উঠল। নিমেষেই চক্ষু কঠোর তীব্র ভয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ল। অন্তরস্থ কম্পন নিয়ে দৃষ্টি পেল ধরল আজরানের পানে। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আলো ঝলসে উঠতে আরশি স্পষ্ট দেখল আজরান তাকিয়ে আছে তারই দিকে। অদ্ভুত তীব্র দৃষ্টি। আজরান আরশির দিকে ঝুঁকে এলো। ভয়ের তাড়নায় আরশিও স্তম্ভিত।
সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটা আরও কিছুটা দূরত্ব কমিয়ে আনতে ডান হাত তুলে বাধা দিল আরশি। হাতটা গিয়ে ঠেকল আজরানের বুকের বাপাশে। আজরানের তড়িৎ বেগে ছুটতে থাকা হৃদস্পন্দন অনুভব করতে পেরে স্তব্ধ হয়ে পড়ল মেয়েটা। ঠিক তখনই শ্রবণ শক্তিতে প্রবেশ করলো আজরানের মোহনীয় কণ্ঠস্বর। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। জল সারানো রাতের এ পোড়া বা রাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই, তোমাকে চাই। আরশি কিংকর্তব্য বিমূঢ় আজরানের চুলের পানি অনবরত গড়িয়ে পড়ছে আরশির মুখস্মৃতি। আজরানের মধুর কণ্ঠস্বরে নির্নিমেষ ঘরে আটকা পড়ল আরশি। বিস্ময়কর দৃষ্টিতে রইল আজরান। আরশির দিকে দৃষ্টি স্থির রেখে পুনরায় গেয়ে উঠল, কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই তোমাকে পাই। এগুলো করলে প্রেমিকা পড়বে তো। হ্যাঁ, আরশি সচকিত নয়নে চাইল আজরানের পানে। গাঢ় তমসার আবছা আবছা আলোয় স্পষ্ট দেখতে পারছে না সে আজরানের মুখটা। তবু চক্ষুদ্বয় পিট পিট করে আজরানের মুখভঙ্গি বোঝার চেষ্টা চালালো। পুনরায় শ্রবণ শক্তিতে এসে বাড়ি খেল আজরানের গম্ভীর কণ্ঠস্বর। বললাম, এতক্ষণ যা যা করলাম তাতে প্রেমিকা পড়বে নাকি না? কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে রইল আরশি, যেন ঠিক বুঝে উঠতে পারছে না সে কি শুনল। কপাল কুঁচকে গেল তার। আজরানের দিকে প্রশ্নবোধক চাউনি নিক্ষেপ করে বলল, কি বললি তুই? আজরান এবার হাসল। বৃষ্টির ফোঁটা তার চোখের পাপড়িতে জমে গেছে। এক হাতে চুলগুলো জাঁকিয়ে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, মুটি তুই বয়রা হলি কবে? আজরানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আরশি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কোনোভাবে কি আজরান এগুলো অভিনয় করছিল? কি অভিনয় বুঝি এত নিখুঁত হয় কি জানি। এবার পুনরায় দৃষ্টি তাক করলো আজরানের পানে। আজরান তারই দিকে তাকিয়ে। ছেলেটার দৃষ্টি সে ঠিক বুঝে উঠতে পারে না, কেমন যেন নির্লিপ্ত দৃষ্টি। আজরানের দিকে তাকিয়ে আরশি বলে উঠল, তার মানে এতক্ষণ তুই অভিনয় করছিলি আজু? স্বস্তির নিঃশ্বাস ফেল আরশি। অভ্যন্তরে তোলপাড় করতে থাকা সমস্ত প্রশ্নগুলো মুহূর্তে বিদেয় নিল। তবে অন্তঃস্থলে হওয়া ভূমিকম্পের ন্যায় কম্পন এখনও চলছে। সে সত্যি ঘাবড়ে গিয়েছিল আজরানের থেকে। এমন কিছু সে কিছুতেই এমন কিছু মানতে পারবে না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো আরশি। আজরানের গভীর দৃষ্টি আরশির পুরো মুখশ্রীতে চলমান, খুঁটে খুঁটে পর্যবেক্ষণ করে চলেছে সবটা। হুট করে দৃষ্টি স্থির হলো ঠোঁটের কোণে লালচে তিলটার দিকে। খুব মনোযোগ দিয়ে দেখলো সেটা। হুট করে দৃষ্টি সরিয়ে ফেললো আজরান। আরশির ভেজা শরীরের দিকে নজর পড়তেই মুখ শক্ত হয়ে এলো আজরানের। সোয়াল শক্ত করে কঠিন কণ্ঠে বলে উঠল, রুমে যা আরশি। পিলে চমকে উঠল আরশি। আজরানের দিকে তাকাতেই আবছা আলোয় আজরানের শক্ত মুখটা দেখল। নিমিষেই ভ্রুযুগল কুঁচকে গেল তার। কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, বৃষ্টি হচ্ছে, মন ভরে ভিজে নেই। তারপর তুই যা, আর একটার কথা বললে থাপ্পড়ে তোর গাল লাল করে দিব বেয়াদব। যা এখান থেকে। আজরানের ধমকে ব্যথিত হলো আরশির মন। অভিমান এসে জমল মন কুঠুরিতে। চলচল চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই আজরানের দিকে তাকিয়ে বেঞ্চি কেটে বলে উঠল, তুই বেয়াদব, তোর বউ বেয়াদব, শয়তান একটা। কথাটুকু বলে আরশি তরি বেগে ছাদ ছাড়ল। আজরান তাকিয়ে রইল তার যাওয়ার পানে। গম্ভীর হয়ে এলো মুখশ্রী। বিড়বিড় করে বলে উঠল, আসলেই তোর গাল লাল করে দিব, তবে অন্যভাবে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো আরশি। ঠান্ডায় তার শরীর অনবরত কাঁপছে। একে তো বৃষ্টিতে ভিজেছে, তার উপর আবার মাতব্বরি করে গোসল করে এসেছে। এতে শীতে তাকে জড়িয়ে নিয়েছে খুব করে। তালুতে তালু ঘষে কাঁপতে কাঁপতে আয়নার সামনে এসে বসলো। আরশিতে নিজেকে একবার দেখে
নিল মনোযোগ দিয়ে। কিছু একটা শূন্য শূন্য লাগছে, কিন্তু সেটা কি বুঝলো না আরশি। পুনরায় গভীর নয়নে তাকালো আয়নার ওপারে থাকা নিজের বদনের পানে। সে কি খুব বেশি মোটা হয়ে গেছে? কি জানি, হয়তো সেজন্যই তো ছোট মা তাকে এত কথা শোনায়। তবে আগে সে মোটা কখনোই ছিল না, অন্য মেয়েদের মতোই ছিল চিকন গড়নের। তারপর হুট করে দীর্ঘশ্বাস ফেললো আরশি। নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, তুই মোটা হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে রে আরশি। মানুষের রূপগুলো অন্তত চিনে ফেলেছিস। কতজন ভালোবাসা দেখালো, কিন্তু এখন হিসেব করলে ভালোবাসার খাতাটা একদম শূন্য। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। হুট করে তার ওজনটা বেড়ে গেছে। চাইলেও সে চিকিৎসা নিতে পারছে না। কিভাবেই বা চিকিৎসা করবে? আসি বা কে তার? কেউ তো জানেই না তার ওজন বাড়ার কারণ। শুধু সেই জানে, আর কেউ না। কারো জানারও প্রয়োজন নেই। কোনোদিন যদি মারাও যায় তাও কাউকে বলবে না। চক্ষুদ্বয় মুহূর্তে অশ্রুতে পরিপূর্ণ হলো আরশির। মুখখানা মলিন হয়ে গেছে তৎক্ষণাৎ। সকলের প্রতি একরাশ অভিমান আর অভিযোগ বুকে চাপা দিয়ে রেখেছে সে। না আছে অভিমান দেখার মতো কেউ, আর না আছে অভিযোগ করার মতো কোনো মানুষ। নিজের ভাবনার মাঝেই হুট করে নোমান নামক মানুষটার কথা মাথায় চলে এলো। মুহূর্তেই খুশিতে ভরে উঠল মুখশ্রী। দেরি না করে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। ফোনটা খুঁজতে লাগলো হন্য হয়ে। সে যে ঢাকায় আসছে কথাটা নোমানকে জানাতে হবে তো নাকি। দেরি না করে কল লাগালো নোমানের নাম্বারে। কয়েকবার রিং হয়ে কেটে গেল, তবে কেউ রিসিভ করলো না। নিমেষেই মনটা খারাপ হয়ে গেল আরশির। টলমলে আখিদ্বয় নিক্ষেপ করলো মোবাইলের দিকে। আপন মনে আওড়ালো, আমার বেলাতেই কেন তোমার এত অবহেলা নোমান? আরশির চক্ষুকোণ ভিজে উঠেছে, কণ্ঠে কাতরতা। হুট করে চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল ঝরতে শুরু করলো নেত্রপল্লব বেয়ে। দু চোখের পাতা এক করে বলে উঠল, আমার জীবনে কেন সুখ এসে ধরা দেয় না? কেন সকলের অবহেলায় নিজেকে মানিয়ে নিতে হয়? এই জীবন রেখে কী লাভ, যেখানে দুঃখের বোঝা হয়ে বইতে বইতে নিঃস্ব হতে হয়? হুট করে মাথায় কিছু খেলে যেতে মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল আরশির। চক্ষুদ্বয় তড়িঘড়ি করে মুছে নিল দুহাতে। খুশিতে আত্মহারা হয়ে উঠল মন। আর মনে বিড়বিড় করে বলে উঠল, কালকে ঢাকায় গিয়ে নোমানকে একদম চমকে দিব। নিশ্চয় নোমান খুশি হবে। অনেক রাত্রি কাটিয়ে প্রকৃতি সতেজতার রূপে সেজে উঠেছে। রাত থেকে হওয়া তুমুল বর্ষণ নিজের তেজে রূপ কমিয়েছে বেশ কিছুক্ষণ পূর্বে। টেবিলে খাবার সাজিয়ে চলেছে আরশি। মাথায় মেরুন রঙের ওড়না দিয়ে ঘোমটা টানা। এক ফালি চুল এসে শুয়ে যাচ্ছে গালের একাংশকে। সেদিকে মনোযোগ নেই মেয়েটার। মন দিয়ে টেবিল গুছাতে ব্যস্ত সে। আজরান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। আকস্মিক আরশির দিকে নজর পড়তেই পথ যুগল থমকে গেল তার। শরীর জুড়ে বয়ে গেল এক শীতল স্রোত। ঘোমটার কারণে মেয়েটাকে কেমন বউ বউ লাগছে। আজরানের ঠোঁটের কার্নিশে সামান্য হাসি দেখা দিল। পরক্ষণেই হাসি সরিয়ে নিজেকে গাম্ভীর্যতায় আবদ্ধ করে নিল। নামতে নামতে আরশির উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের ফুল বোধহয় খুব শীঘ্রই ফুটবে রে মোটি। অকস্মাৎ এহেন বাক্যে আরশির চক্ষুদ্বয় বড় বড় করে চাইল আজরানের দিকে। নির্বাকতায় কয়েক মুহূর্ত কাটিয়ে দিল আরশি। পরক্ষণেই মিনমিন করে বলে উঠল, কার বিয়ের ফুল? দুর্বোধ্য হাসল আজরান। পিনপিতর নীরবতা বিরাজমান দুজনের মাঝে। আজরান চেয়ার টেনে বসলো। চেয়ার হাতলে হাত রেখে আয়েশি ভঙ্গিতে বসে ফিসেল স্বরে বলে উঠল, আমার আর তোর চোখ কপালে ঠেকেছে। আর সে চোখদ্বয় বড় বড় করে তাকালো আজরানের দিকে। আজরান থেমে গেল। আরশির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। পরক্ষণে বলে উঠল, আমার আর তোর ভাবির কথা বলেছি। চোখ এমন হাঁসের ডিমের মতো করে তাকাস কেন? তোকে বিয়ে করব বলছি আমি। মোটে এক থাপ্পড় দিব, বিয়ের শখ মিটে যাবে। হয়তো বম্ব আরশি, হতবাক তার দৃষ্টি। সে কিছু বলল না, আর এই ছেলে তাকে কতগুলো কথা শুনিয়ে দিল। রাগে নাক ফুলে উঠল আরশির। এই ছেলেটা অযৌক্তিক কথায় একদম 100-তে 100।
আর সে কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ হলো। ততক্ষণে সকলে এসে হাজির হলো ডাইনিং টেবিলে। আজ শাহাদাত হায়দার নেই, সকাল সকাল অফিস চলে যান তিনি। আর সে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরই আজরানের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। যাওয়ার আগে কি একবার বাবার দেখা পাবে না? উত্তপ্ত সুদীর্ঘ নিঃশ্বাস অন্তরিক্ষের তলে বিসর্জন দিল। দিনা হায়দার এসেই বিরক্ত হলেন। রাগান্বিত স্বরে আরশির উদ্দেশ্যে বলে উঠল, কী সব নাস্তা বানিয়েছিস সেগুলো? ভালো মন্দ কিছু বানাতে পারিসনি? ছেলেটা চলে যাবে আজ, এইসব খাইয়ে পাঠাবো? সাথে সাথে মাথা নিচু করে ফেলল আরশি। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বিদায় তেমন কিছু করতে পারেনি, না হলে তারও ইচ্ছা ছিল ভালো মন্দ রান্না করার। দিনা হায়দার পুনরায় চেঁচালো, সং এর মতো দাঁড়িয়ে না থেকে যা কিছু রান্না করে নিয়ে আয়। আর কিছু লাগবে না চাচিমা, এগুলো আমার পছন্দের খাবার। আয়রানের গম্ভীর কণ্ঠে দিনা হায়দারের মুখ যেন ভোঁতা হয়ে গেল। দিনা হায়দার শুকনো ঠোঁট যুগল জিহ্বার সাহায্যে ভিজিয়ে নিল। কিছুটা নিচু স্বরে বলে উঠল, তা কি করে হয় বাবা, তোমাকে না খাইয়ে কিছুতেই যেতে দিব না। এইটুকু বলেই থামলেন দিনা হায়দার। পরক্ষণেই আরশির দিকে তাকালেন, চোখ কটমট চক্ষুদ্বয় পাকিয়ে বলে উঠল, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন, যা। সূক্ষ্ম ঢোক গিলল আরশি। শরীরটা সকাল থেকে দুর্বল লাগছে তার। এইটুকু রান্না করতে বহু কষ্ট হয়েছে, এখন আবার রান্না করতে হবে। আরশি মুখ শুকিয়ে এলো, বয়ে বয়ে মনের মুখে বলে উঠল, আমার শরীরটা ভালো লাগছে না আজকেও ছোট মা, সকাল থেকেই খারাপ লাগছে। মুহূর্তে তেতে উঠল দিনা হায়দার, ক্রোধে ফেটে পড়ল, তেড়ে গেল আরশির দিকে, হাত তুলল থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার মুখে মুখে তর্ক করিস? তোকে তো। আরশি ভয়ে শিউরে উঠল, চক্ষুদ্বয় খিসে বন্ধ করে ফেলল মুহূর্তে। চক্ষু কোণে অশ্রু এসে ভিড়ল। মনের দিক থেকে মেয়েটা বেশ দুর্বল, অল্পেই ঘাবড়ে যায়, কেটে যায় বেশ খানিকটা সময়, কিন্তু কোনো কিছু অনুভব না করে কিছুটা অবাক হলো আরশি। চক্ষুদ্বয় পিটপিট করে মেরে ধরতেই নজরে এলো বলিষ্ঠ লম্বা চওড়া দেহ। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে আরশি, হতভম্ব। অবাক হলো বেশ, আজরান দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। আজরানের গম্ভীর চক্ষুদ্বয় স্থির, দিনা হায়দারের পানে চোয়াল পাথরের ন্যায় শক্ত হয়ে আছে। হাত মুষ্টিবদ্ধ করে শান্তস্বরে বলে উঠল, আপনার ভাগ্য ভালো আপনি সম্পর্কে আমার চাচি, না হলে অন্য কেউ হলে এই দুঃসাহস করার হিসেব আমি কড়াইগন্ডায় তুলতাম। বর্ষণ শেষে রৌদ্র নিজের তেজের রূপে প্রকৃতিকে ধ্বংস করে দিতে চাইছে। রাস্তার দুপাশে গাছগুলোকে পিছনে ফেলে সাই সাই করে ছুটে চলেছে বাস। রোদ থেকে বাঁচার জন্য ঘুমন্ত আরশি নিজেকে কিছুটা গুটিয়ে নিল। মাথাটা হেলে পড়ল একপাশে, ঘাড় ঘুরিয়ে তাকালো আজরান। ঘুমন্ত আরশি দেখে নিল একবার, এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে মুখের সামনে, মুখটাকে আড়াল করতে ব্যস্ত তারা। আকস্মিক বুক কুঁচকালো আজরান, জানালার ফাঁক গলিয়ে আসা রোদ বারবার ছুঁয়ে যাচ্ছে আরশির মুখশ্রী। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্রু কুঁচকাচ্ছে। আরশির মাথা ঘুমটা একটু টেনে দিল আজরান, এতেই পুরো মুখশ্রী ঢেকে গেল ঘুমটার আড়ালে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। বিড়বিড় করে বলে উঠল, এমন অদ্ভুত মেয়ে আমি দুটো দেখিনি। গাড়িতে উঠলেই দিন দুনিয়া ভুলে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি ঘোরালো আজরান। কিছুক্ষণ পূর্বেই তারা বাসে উঠেছে, উদ্দেশ্য ঢাকা। তবে আসার পূর্বেও এক দফা ঝামেলা করেছে দিনা হায়দার, তবে সেসবের পরোয়া করেনি আজরান, বরং আরশিকে নিয়ে বেরিয়ে এসেছে। এই মেয়েটাকে ঢাকায় নিয়ে না গেলে মারতে মারতে শেষ করে ফেলবে দিনা হায়দার নামক মহিলা। এত রোদে বিরক্ত হলো আজরান, মুখে রুমাল দিয়ে চক্ষুদ্বয় বুজে দিয়ে ফেলল। একটা ঘুম দিলে মন্দ হতো না, যেমন ভাবা তেমন কাজ। মুহূর্তে বুকের সাথে হাত বেঁধে নেত্রপল্লব বুঝে ঘুমের দেশে পাড়ি দিল আজরান নিজেও। কেটে যায় কিছুটা মুহূর্ত, হুট করে হাতে বাড়ি অনুভব হতে মুখ থেকে রুমাল সরালো আজরান। সবে চোখ দুটো লেগে এসেছিল, বিরক্ত থেকে কপাল কুঁচকে আসলো। চক্ষুদ্বয় পিট পিট করে পাশে তাকাতেই দৃষ্টি শান্ত হয়ে গেল তার। তার কাঁধে গাল লাগিয়ে ঘুমে মগ্ন আরশি, ওষ্ঠ যুগল সামান্য ফুলে আছে গালের চাপে। এভাবে থাকলে মেয়েটা ঘাড়ে ব্যথা পাবে। আজরান নির্নিমেষ দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। পরক্ষণেই
আরশির কাঁধ আগড়ে সোজা করে বসিয়ে দিল। আপন মনে বলে উঠল, ব্যাপার কি, কোনো নড়চড় নেই কেন? এই মেয়ের মরে টরে গেল নাকি? কথাটা বলে হালকা হাতে থাপ্পড় বসালো আরশির গালে। চমকে উঠে চোখ খুলল আরশি, হকচকিয়ে বলে উঠল, উফ, মারলি কেন? অসভ্য, মরার মতো ঘুমাচ্ছিস কেন এমন? আরশি ব্রু কুঁচকালো, পুনরায় হৃদয় বুঝে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বলে উঠল, রাতে ঘুম হয়নি, তার উপর সকাল সকাল উঠতে হয়েছে। আমি ঘুমাবো একদম, জ্বালাবি না আজরান। আচ্ছা ঘুমা। পুনরায় ঘুমের দেশে পাড়ি জমালো আরশি। এবারের ঘুমটা যেন আর একটু গভীর হলো। আজরান এবার আর ডিস্টার্ব করলো না। গাড় ফিরিয়ে বাইরের পরিবেশটা চোখের পাতায় বন্দি করে নিল একবার। পরিবেশটা গ্রামীণ ছোঁয়ার ভরা। রাস্তার চারপাশে ধান ক্ষেত, আর এর মাঝে দিয়ে ছুটে চলেছে গাড়ি। কেটে যায় বেশ খানিকটা সময়। মাথার উপর উত্তপ্ত সূর্য নিজের তেজি রূপে সকলকে উত্ত্যক্ত করে চলেছে। আকস্মিক সূচক শব্দ শ্রবণ শক্তিতে প্রবেশ করতেই সেদিকে ঘাড় ফিরিয়ে তাকালো আজরান। ঘুমন্ত আরশি এবার রীতিমতো বিরক্ত, চোখ মুখ কুঁচকে যাচ্ছে তাই অবস্থা। আজরান মৃদু শব্দে হেসে ফেলল। হাসির হুট করেই শান্ত হয়ে গেল তার দৃষ্টি। আরশি রোদ থেকে বাঁচতে তার দিকে এগিয়ে এসেছে, একদম মিশে গেছে তার বাহুডরে। গভীর দৃষ্টিতে আরশির পুরো মুখে নয়নজোড়া বুলালো আজরান। শঙ্খ একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিল। তারপরে হুট করে আরশিকে নিয়ে এলো নিজের বক্ষ মাঝে, এক হাতে আলতো করে আগলে নিজের সাথে আড়াল করে ফেললো একদম রোদ থেকে। উষ্ণতা পেয়ে মেয়েটা যেন গুটিয়ে গেল বিড়াল ছানার মতো। কিছু একটা বিড়বিড় করে উঠল, যা স্পষ্ট শুনল না আজরান। এবার আরশি পুনরায় ঘুমের দেশে হারিয়ে গেল। আজরান পুরো ব্যাপারটাই ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিজের নোমানকে না জ্বালিয়ে আমাকে জ্বালিয়ে মারছিস মুটি একটা। ঘুমায় এবার শান্তির ঘুম। উত্তপ্ত দুপুর টিউশনি শেষ করে সবে বেরিয়েছে আরশি। কাঠফাটা রোদে হেলে দুলে হেঁটে চলেছে মেয়েটা। ক্ষুধায় পেট মুচড়ে যাচ্ছে বারবার। সেই সকালে একটা পাউরুটি খেয়ে বেরিয়েছে, আর দানা পানিও জুটেনি কপালে। তার উপর আরও দুটো টিউশনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অভ্যন্তর থেকে। গায়ের ছুটি থ্রি-পিসটা লেপ্টে আছে গায়ের সাথে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বড্ড অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। বাতাসও নেই, গলা শুকিয়ে কাঠপুরো। পানির জন্য হাহাকার করছে ভেতরটা। পরি শান্ত হয়ে পড়েছে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। শেষমেশ না পেরে ধুলোয় সজ্জিত রাস্তার পাশের ফুটপাতে বসে পড়ল। রোদে মুখছে পুরো লাবাব আকার ধারণ করেছে। করুণ দৃষ্টিতে আশেপাশে তাকালো আরশি। আরও 10 মিনিটের পথ। তবে পিপাসা আর ক্ষুধায় শরীর যেন আর চলতে চাইছে না। কাঁধে থাকা ব্যাগ থেকে নামিয়ে একবার দেখে নিল আরশি। কেবল 150 টাকা পড়ে আছে। নিমেষেই মুখছে আধারে ছেয়ে গেল। মাসের এখনও 7 দিন বাকি। এই কটা টাকায় চলবে কি করে? বাড়ি থেকে বাইরে থাকলেও নিজের সম্পূর্ণ খরচ নিজেকেই চালাতে হয় তার। বাসা থেকে 1 টাকাও তার জন্য খরচ করা হয় না। আরশির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল, কিন্তু এলো না। বরঞ্চ তা দমিয়ে ছোট একটা শ্বাস ফেলল আরশি। আকস্মিক ফোন কলের আওয়াজে মনোযোগ ঘুরে গেল তার। ছোট মার ফোন দেখে বেশ অবাক হলো। ফোন রিসিভ করে কানে তুলতেই কর্ণপাত হলো ছোট মার তেজি কণ্ঠস্বর। কোথায় তুই? টিউশনিতে যাচ্ছি ছোট মা। সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করলো আরশি। ওপাশ থেকে পুনরায় ভেসে এলো দিনা হায়দারের কণ্ঠস্বর। বাড়ি আয়, তোর বিয়ে ঠিক হয়েছে। 3 দিন পরে হয়তো বিয়ের বন্দোবস্ত করা হবে। স্তব্ধ হয়ে গেল আরশি। বিয়ে মানে কি? সে ঢাকায় এসেছেই 3-4 দিন হবে, এখন আবার ফিরে যেতে হবে। গলা দিয়ে একটা শব্দ বের হলো না। বহু কষ্টে উচ্চারণ করার চেষ্টা করলো, ছোট মা। আমি এখন চুপ কর, তোর কথা শুনতে চাইনি। 2 দিনের মধ্যে বাসে আসবি। ফোনটা কানে নিয়েই স্থির হয়ে বসে রইল আরশি। হাতের ফোনটা কাঁপছে সামান্য, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর কল লিস্ট খুলল আরশি। নোমানের নামটা স্ক্রিনে জ্বলজ্বল করছে। একটা গভীর শ্বাস নিল সে।
মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো। নোমানের কণ্ঠ শুনতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আরশির। চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, নোমান, তুমি কি ব্যস্ত? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে এলো নোমানের উদাসীন কণ্ঠস্বর। একটু কাজ ছিল। বলো, কি হয়েছে? এই উদাসীনতাটাই আরশির বুকটা কেমন করে উঠল, তবু নিজেকে শক্ত করলো। অশ্রুসিক্ত হয়ে উঠল সূক্ষ্ম কার্নিশ, সলসল দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার পানে। বলে উঠল, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে নোমান। 3 দিনের মধ্যে সব হয়ে যাবে, ছোট মা বলল। নিঃশ্বাস আটকে বসে রইল আরশি, অপেক্ষা করছে উপাস থাকা মানুষটার থেকে কিছু শোনার। ওপাশ থেকে নোমান শান্ত স্বরে বলে উঠল, বুঝলাম, পরিবার ঠিক করেছে যেহেতু খারাপ করবে না আশা করি। নোমানের কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছোঁয়া। আর সে যেন অবাক হতেও ভুলে গেল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কপল বেয়ে। উত্তেজিত স্বরে বলে উঠল, কী সব বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো না 3 দিন পরে আমার বিয়ে? তুমি কিছু করবে না? তোমার কিছু করার নেই এখানে? ডগরে কেঁদে উঠল আরশি। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। নোমান কি পুনরায় বিরক্ত হচ্ছে? কিন্তু কেন বিরক্ত হচ্ছে? ভালোবাসার মানুষের কথায় কেউ বিরক্ত হয়? আরশি কাঁদতে কাঁদতে পুনরায় বলে উঠল, নোমান, প্লিজ চলো না, আমরা বিয়ে করে ফেলি, তাহলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমিও তোমাকে পেয়ে যাব। ওফ, কি শুরু করলে আরশি? এখন বিয়ে কি করে সম্ভব? হুট করে বললেই হয়। নোমানের বিরক্ত কণ্ঠ যেন আরশির কানে ভেতর ধাক্কা দিল। আরশি কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। তার বুকের ভেতর কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। রাস্তার ওপারে তপ্ত বাতাস বইছে, ধুলো উড়ছে, সেই ধুলো মিশে যাচ্ছে আরশির ভেজা চোখে। আরশি কাঁপা কণ্ঠে বলল, কিন্তু কিন্তু আমার তো আর কোনো উপায় নেই নোমান, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি এখন আমাকে না বাঁচাও, তাহলে তারা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। ওপাশে আবার কয়েক সেকেন্ড নীরবতা। পুনরায় নোমানের গলা শোনা গেল, বেশ বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, তুমি একটু বাড়াবাড়ি করছো না আরশি? সবাই কি পালিয়ে গিয়ে বিয়ে করে? পরিবারের সাথে কথা বলে ঠিকঠাক করলেই তো হয়। তো তুমি তো জানো নোমান, ছোটো মা কেমন মানুষ, জোর করে হলেও বিয়ে দিয়ে দেবে। প্লিজ চলো বিয়ে করে ফেলি। ও ফার্সি, তুমি বুঝতেই চাইছো না, এখন বিয়ে করা সম্ভব না বলছি তো। আরশির শ্বাস ভারী হয়ে উঠল, নেত্র পল্লব বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। এবার কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল, কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নটা শুনে নোমান কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল একটু বিরক্ত ভঙ্গিতে, ভালোবাসি বলেই তো বলছি মাথা ঠান্ডা রাখতে। এসব হুটহাট সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আরশি কেঁদেই ফেলল এবার। অভ্যন্তর ব্যথায় চিনচিন করছে, প্রচণ্ড ব্যথায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কণ্ঠস্বর জড়িয়ে এলো। কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও টেনে টেনে বলে উঠল, তাহলে চলো না, আমরা এখনই কোর্ট ম্যারেজ করে ফেলি, পরে সবাইকে বুঝিয়ে নেব। প্লিজ লোমান। উফ, অসহ্য। ঠিক আছে, করব বিয়ে কাল, রেডি থেকে। আর জ্বালাবে না একদম, আমি ব্যস্ত আছি, রাখছি। কথাটুকু বলে ফোন কেটে দিল নোমান। কান থেকে ফোনটা নামিয়ে ফেলল আরশি। গাল বেয়ে অনবরত ঝরছে জল। শুভ্র চেহারা একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। অজস্র ব্যথার বসবাস আরশির বক্ষস্থলে। আচ্ছা, সে কি একটু বেশি চেঁচড়ামি করে ফেললো? তার কি একটু আত্মসম্মান নেই? সে তো নোমানকে ভালোবাসে, চাইলেও আত্মসম্মান বোধ দেখাতে পারে না। সে কিছুতেই নোমানকে হারাতে চায় না। তবে নোমানের ব্যবহার তার ভেতরটা একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে। হাতের সাহায্য অশ্রুকণা মুছে ফেলল আরশি। আর মনে আড়ালেও, তোমার মায়ামাখা ব্যবহারেই আমি এতদিন ভালোবেসেছিলাম, আর সেই ব্যবহারেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি। তুমি যখন চাও মায়া হয়ে জড়িয়ে ধরো, আর যখন চাও না, তখন সেই মায়ার ভেতরেই বিষ ঢেলে দাও। কি অদ্ভুত, তাই না নোমান? তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল আরশির ঠোঁটের কোণে। পেটে ক্ষুধা আর মানসিক যন্ত্রণার শরীরটা ভারী হয়ে আসছে। চক্ষুদায় বুঝে আসতে চাইলেও জোর করে তা মেলে ধরল আরশি। তবে তা দীর্ঘস্থায়ী হলো না। প্রচণ্ড রোদের মাঝে মুহূর্তে রাস্তায় ঢলে পড়ল মেয়েটা। জনশূন্যহীন
জায়গাটায় কেউ নেই তাকে সাহায্য করার জন্য। দু একজন দেখেও নজর ফিরিয়ে চলে গেল নিজ গন্তব্যে। হুট করে একজোড়া পা এসে থামলো আরশির নিকটে। বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে বারিকী শরীরটা পাজা করে তুলে নিল। একটা গভীর শ্বাস নিয়ে চক্ষুদ্বয় নিক্ষেপ করলো আরশির মুখে। ব্যঙ্গস্বরে বলে উঠল, মোটি কোথাকার, তোর জন্য জিম করে করে এই শরীর বানিয়েছি, কিন্তু এখন তো মনি চাচ্ছে আছাড় মেরে তোর কোমর ফাটিয়ে দিই। বিয়ের খুব শখ তাই না? তোর বিয়ের শখ আমি ছুটাচ্ছি। গল্প কার্নিশে আলতা মাখানো। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।